আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লার্ন নিশানে। আমি আছি মশিউর নিশান। আজকে আপনাদের ইংরেজি টেক্সট বুকের ইউনিট 2 এর লেসন 2 এটা নিয়ে আলোচনা করব। সো এইখানে দেখেন টাইটেলটা দেওয়া রয়েছে ফাইন্ড ইওর চ্যাপ্টার। আপনার যেই পড়ার জন্য যেই আ অধ্যায়ে আপনি যাবেন সেটা কিভাবে খুঁজে পাবেন? মানে কোন বিষয়টা আপনি পড়তে যাচ্ছেন। একটি বইয়ে তো অনেকগুলো বিষয়ের উপরে লেখা থাকে। যেমন লেসন থাকে অনেকগুলো, ইউনিট থাকে অনেকগুলো। সো আপনার প্রয়োজনীয় যে ইউনিট বা লেসনটা আপনি কিভাবে নিবেন, খুঁজে বের করবেন সেটা নিয়ে আসলে আলোচনা এখানে হচ্ছে। সো আমরা যদি A নাম্বার এক্টিভিটিসটা একটু দেখি, লিসেন অ্যান্ড রিড এইখানে শুনতে বলেছে এবং পড়তে বলেছে। সো আমি আপনাদেরকে এটা বলে দিচ্ছি, আপনারা সুন্দর করে শুনুন এবং বুঝে নিন বিষয়টা। তার আগে একটু চলুন আমরা আ অল্প একটু আ দেখে আসি vocabularies যেগুলো আছে। এখানে হেল্পফুল মানে কি? সহায়ক। তারপরে দেখেন ফেভারিট মানে হলো প্রিয়। ফেভরিট, ওকে? ফেভারিট এরকম বলবেন না। অর্গানাইজড সুশৃঙ্খল বা সংগঠিত। গ্রুপ মানে দল। পেয়ার মানে হলো জোড়া। বোর্ড মানে বিরক্ত বা একঘেয়ে লাগা এই টাইপের কিছু। বাই দ্য ওয়ে মানে প্রসঙ্গক্রমে বা আচ্ছা, আপনি কোনো একটা কথা বলছেন, সেই কথা বলতে অন্য আরেকটা কথাতে যাবেন। তখন আপনি এই ফ্রেজটা ব্যবহার করতে পারেন যে বাই দ্য ওয়ে। তারপরে দেখেন প্রবলেম, সমস্যা, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, টেবল অফ কনটেন্টস মানে হলো সূচিপত্র। টেবল অফ কনটেন্টস মানে হলো সূচিপত্র। বিগিনিং মানে হলো শুরু। বুক বই। এল্ডার মানে হলো বড় বা জ্যেষ্ঠ। এক্সপ্লেইন ব্যাখ্যা করা। নাইস সুন্দর বা ভালো। রিয়েলি সত্যি। নিড মানে প্রয়োজন হওয়া। সো আমরা এখন এখানে একটু পড়তে থাকি, হ্যাঁ? তো এখানে রূপা বলছে, "সো আনন্দ" ওকে, এটাকে হ্যাঁ। "সো আনন্দ, we had a helpful class on dictionary, didn't we?" তো আনন্দ, আমরা তো আমরা মনে হয় খুবই একটা মানে সাহায্যকারী বা সাহায্য পেয়েছি এরকম একটা সহায়ক ক্লাস করলাম। তাই নয় কি? মানে এতক্ষণ যে ক্লাসটা হলো লেসন 1 এ যে ক্লাসটা হয়েছে, কিভাবে ডিকশনারি থেকে শব্দ খুঁজে বের করা হয়, সেটা নিয়েই আসলে এই কথাটা বলছে। আনন্দ তখন বলছে, "ওহ ইয়েস, ভেরি হেল্পফুল।" হ্যাঁ, আসলে এটা খুবই কার্যকরী এবং খুবই সাহায্যকারী একটা ক্লাস ছিল। "দিস ইস হোয়াই আই লাইক মিসেস বড়ুয়াস ক্লাস।" এইজন্য আমি মিসেস বড়ুয়ার ক্লাস খুব পছন্দ করি। "শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স।" তিনি আমার অন্যান্য মানে অনেক পছন্দের শিক্ষকদের মধ্যে একজন। ঠিক আছে? এরপরে আমরা আসি নিচে। রূপা বলছে, "শি ইজ" হ্যাঁ, আসলেই বা হ্যাঁ, তিনি আসলেই এরকম অন্যান্য ফেভারিট টিচারদের মধ্যে একজন। "I also like her very much" আমিও তাকে খুবই পছন্দ করি। "And she is very organized" এবং তিনি খুবই অর্গানাইজড মানে কি একটু আগে পড়েছি সুশৃঙ্খল। ঠিক আছে? "She knows how to make us work in groups and pairs" তিনি জানেন কিভাবে আমাদেরকে গ্রুপ করে এবং জোড়ায় বিভিন্ন গ্রুপ ওয়ার্কস যে ক্লাস ওয়ার্ক হিসেবে আমাদেরকে ক্লাসের ভিতরেই কাজ করাইতে হয়, এটা তিনি ভালো করেই জানেন। সো উই আর নেভার বোরড আর এই কারণেই আমরা ক্লাসের ভিতরে কখনোই বিরক্তি ফিল করি না। অনেক সময় দেখবেন ক্লাসে বাচ্চারা চিৎকার চেঁচামেচি করে, বিরক্ত হয় পড়তে। তো সেই দিক থেকে আসলে এই রূপা এবং আনন্দ তারা এই মিসের ক্লাসটা খুব পছন্দ করে। তারা এই ক্লাসগুলোতে তার ক্লাসে কখনো বিরক্ত বোধ করে না। আনন্দ বলছে ওকে, আনন্দ বলছে দেখেন, বাই দ্য ওয়ে এই দেখেন এতক্ষণ ওরা ওই ক্লাসটা নিয়ে কিন্তু কথা বলছিল। পূর্বের ক্লাসটা কেমন হয়েছে না হয়েছে। যেই ওরা টপিকটা চেঞ্জ করতে যাচ্ছে তখনই কিন্তু এই ফ্রেজটা ব্যবহার করেছে দেখেন, বাই দ্য ওয়ে। আ তো প্রসঙ্গক্রমে বা আচ্ছা এরকম একটা অর্থ আসছে এটা দিয়ে নতুন একটা প্রসঙ্গ উঠাবে এই জায়গায়। I have another problem আমার আরো একটি সমস্যা আছে। Do you understand the table of contents at the beginning of a book? তো আনন্দ রূপাকে জিজ্ঞেস করছে, "রূপা আমার আরো একটা সমস্যা আছে। তুমি কি এটা বুঝতে পারো? আমাদের বইয়ের একদম শুরুতে যেই সূচিপত্রটা দেওয়া থাকে টেবল অফ কনটেন্টস মানে হলো সূচিপত্র।" হ্যাঁ? তখন রূপা বলছে, ইয়েস, হ্যাঁ, অবশ্যই। I have learnt it from my elder sister আমি আমার বড় বোনের কাছ থেকে এটা শিখেছি যে কিভাবে টেবল অফ কনটেন্টস বুঝতে হয়। I can try to explain it to you if you like আমি তোমাকে এটা ব্যাখ্যা করে দিতে পারি যদি তুমি পছন্দ করো বা যদি তুমি চাও। তখন আনন্দ বলছে কি, "So nice of you" অবশ্যই এটা হলে খুবই ভালো হয়। I really need it আমার আসলে এটা খুব প্রয়োজন। তো এই কনভারসেশন আমরা পড়ে ফেললাম। আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যদি বি নাম্বার এক্টিভিটিতে আসি, এখানে আমরা দেখব কি লেখা আছে, ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় কাজ করেন। তো এখানে কি বলেছে, ডিসকাস when and how you can help each other with anything difficult in a lesson. when কখন এবং how কিভাবে
আপনারা মানে এই যে পেয়ার্স হইতে হবে, ২ জনে আগে ভাগ হইতে হবে, হ্যাঁ? তারপরে আপনারা এই কাজটা করবেন যে কখন এবং কিভাবে আপনারা আপনাদের কোনো একটা কঠিন আ মানে লেসনের মধ্যে কঠিন কোনো একটা সমস্যায় পড়েছেন, সেটা নিয়ে নিজেরা একে অন্যকে হেল্প করেছেন। আরেকজন পারছে না, আপনি তাকে বলে দিচ্ছেন। এরকম ধরনের আরকি বা বুঝিয়ে দিচ্ছেন। সো এটা নিয়ে কথা হবে। আমি যদি এটা চলে আসি এখানে। দেখেন, এই জায়গায় আ বি নাম্বার এক্টিভিটিসটা তুলে দেওয়া হয়েছে। আপনারা চাইলে এইটাও লিখতে পারেন, আবার চাইলে মানে আপনাদের মতো করে আলাদাও লিখতে পারেন। সো আমি একটু পড়ে দিই, হ্যাঁ? We can help each other in a lesson by working together wherever something feels difficult. আমরা তখনই একজন অপরজনকে সাহায্য করি কোনো একটা পড়া নিয়ে, যখন সেটা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ আই ফাইন্ড ইংলিশ গ্রামার অর vocabulary কনফিউজিং, যদি আমি দেখি যে ইংরেজি যে ব্যাকরণটা থাকছে এবং শব্দার্থ যেগুলো থাকছে vocabulary মানে, তো সেগুলো আমার কাছে খুবই যখন কনফিউজড হয়ে যাই আমি, সেটা নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। মাই ফ্রেন্ড ক্যান এক্সপ্লেইন ইট টু মি উইথ এক্সাম্পলস, তখন আমার বন্ধু আমার কাছে সেই শব্দ অথবা সেই ব্যাকরণের বিষয়টা খুব ভালোভাবে ব্যাখ্যা করে, সাথে উদাহরণ সহ ব্যাখ্যা করে। ফলে আমি সেটা বুঝতে পারি। অন দ্য আদার হ্যান্ড, ইফ মাই ফ্রেন্ড স্ট্রাগলস উইথ ম্যাথমেটিক্স অর সায়েন্স, যদি আমার বন্ধু স্ট্রাগলস মানে কি? সেটা নিয়ে খুব মানে প্রবলেম ফেস করা, এক কথায়। সে পারছে না, খুব কষ্ট করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, তো হচ্ছে না। এরকম একটা পরিস্থিতি যদি তার বন্ধু কখনো পড়ে পরিস্থিতিতে, সেটা কি নিয়ে? ম্যাথমেটিক্স, গণিত এবং সায়েন্সের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে। I can help by solving problem step by step. তখন আ আরেক বন্ধু সে তখন তাকে সেই প্রবলেমটাকে, সেই সমস্যাটাকে সুন্দরভাবে ধাপে, ধাপে স্টেপ বাই স্টেপ বলতে ধাপে, ধাপে বুঝিয়ে দেয়। আপনি চাইলে এতটুকু লিখলেই এনাফ। ঠিক আছে? এর নিচে আরো অনেকগুলো আছে। এগুলো আপনার না লিখলেও চলবে। আর যদি লিখতে চান তাহলে এই যে ভিডিওটা পজ করে সবগুলো তুলে নিবেন। আর নিচে এই যে বাংলা দেওয়া আছে এগুলো পড়ে নিবেন, হ্যাঁ? তো আমরা সি নাম্বার এক্টিভিটিতে আসি। এখানে কি বলেছে দেখেন, রিড এ কনটেন্ট পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়ালি। বিলো বলতে নিচের দিকে, ঠিক আছে? এই যে এখানে দেখেন, এই যে বইয়ের ভেতরে যদি আসি তাহলে দেখবেন যে সি নাম্বার এক্টিভিটিতে লেখা আছে রিড কনটেন্ট পেজ অফ এ বুক। কনটেন্ট পেজ অফ এ বুক বলতে এই যে এই পেজটা, এই কালো পেজটা, এটাকেই বলছে কনটেন্ট পেজ অফ এ বুক, যেকোনো একটা বইয়ের। বিলো মানে নিচে দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি বলতে আলাদাভাবে, একা, একা। অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোয়েশ্চেনস। প্রথমে নিজেরা, নিজেরা আলাদা করে এটা পড়ে নিবেন। তারপরে ২ জনে ভাগ হয়ে এইটা নিয়ে আসলে আলোচনা হবে। সেই আলোচনাটা কি দেখে হবে? এই যে নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্ন নিয়ে আপনারা তখন আলোচনা করবেন। সো চলেন আমি এটা একটু, আমরা এখানে চলে আসি। এখানে আমরা প্রশ্ন দেখি। ১ নম্বর প্রশ্ন, হাউ মেনি সাবজেক্টস টপিকস ডু ইউ সি হিয়ার? তো একটু যদি এখানে দেখে নিই, আমি একবার বলে দিলে মনে হয় আপনারা বেশি বুঝতে পারবেন। দেখেন, সূচিপত্র হিসেবে এখানে শুরুতে লেখা আছে টেবল অফ কনটেন্টস, তাই না? তো এখানে টেবল অফ কনটেন্টস লেখা আছে। এরপরে এই জায়গাতে দেওয়া আছে ইন্ট্রোডাকশন অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল ৬, বা এই যে দেখেন, এই ৬ টাকে আলাদা রাখতে হবে। কারণ হচ্ছে এইটা হলো পেজ নাম্বার। বুঝা গেল? 6, 15, 37, 57 এগুলো হলো পেজ নাম্বার। এগুলো পেজ নাম্বার। আর এই যে প্রত্যেকটা এই যে বড় অক্ষরে লেখা আছে, এগুলো হলো একেকটা মানে আর্টিকেল বলতে পারেন, একেকটা অধ্যায়, একেকটা লেসন যেটার উপরে আসলে লেখা হয়েছে, হ্যাঁ? এবং সেগুলোর নিচে যে ছোট করে লেখা আছে, এগুলো হচ্ছে তাদের রাইটার। এই লেসনগুলো যারা লিখেছে, এই টপিকের উপরে যারা লিখেছেন, তাদের নাম হলো এইখানে দেওয়া রয়েছে। এই প্রত্যেকটা আসলে এই আ পেজটা হলো এসের পেজ। এখানে একটা প্রবন্ধ রচনা টাইপের বিষয় লেখা আছে আসলে। সেইটাই কিন্তু এখানে তুলে ধরা আছে এবং তারা কারা লিখেছেন তাদের নাম এখানে দেওয়া আছে। এই যে দেখেন, আলাদা করে দেওয়া আছে। তো আমার মনে হয় এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবার আমরা যদি প্রশ্নে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তার আগে একটু দেখে নিই। দেখেন কয়টা এখানে কনটেন্ট রয়েছে। দেখেন তো, ১, ২, ৩, ৪, ৫, ৬, তাই না? সো এটাই কিন্তু ১ম কোয়েশ্চেন। হাউ মেনি সাবজেক্টস অর টপিকস ডু ইউ সি হিয়ার? আপনি ওই পেজের মধ্যে কতগুলো সাবজেক্ট অথবা টপিকস দেখতে পাচ্ছেন? There are 6 topics or subject listed in the table of contents. বুঝতে পারছেন? উত্তরটা কিভাবে লিখতে হবে? শুধুমাত্র 6 বললে হবে না। তখন আপনাকে কি বলতে হবে? There are 6, এই যে দেখেন, এতটুকু আপনাকে জাস্ট আগে লিখে নিতে হবে। There are 6, এই যে এখান থেকে এখন নিবেন subject or topics listed in the table of contents, ঠিক আছে? তারপরে দেখেন ২ নাম্বার কি বলছে? What do the numbers on the right hand side mean? এই যে এটার কথা বলছে।
এই যে এই নাম্বারসগুলো রাইট হ্যান্ড সাইড মানে ডান দিকে, এই নাম্বারগুলো আসলে কি বোঝাচ্ছে? এটার অর্থ কি? কেন এটা দেওয়া আছে? The numbers on the right hand side indicate the page number. কি করছে বলেন তো? ওগুলো কি? পেজ নাম্বারস। আপনি যদি এতটুকুই বলেন তাও হবে। যদি চান যে এর পরের অংশটুকু লিখবেন সেটাও করতে পারেন। Where is essay or topic begins, যেখানে প্রত্যেকটা এই বিষয় শুরু হয়েছে। এবার যদি আমরা ৩ নাম্বারে আসি, দেখেন who do you think the people whose names are written after the subjects or topics are? এই যে প্রত্যেকটা এই টপিকস এর নিচে ছোট অক্ষরে যে লেখাটা আছে, এরা আসলে কারা? কাদের নাম লেখা আছে এই টপিকস এর নিচে? আপনি কি মনে করেন? তো আপনি কি বলবেন তখন? The names written after each subject or topics are the authors. Authors মানে হলো লেখক। ঠিক আছে? যারা লিখেন। ওকে? তো ওরা তো অথার্সই। তো আপনি এখানে রাইটারও লিখতে পারেন। অথার্স এর জায়গায় আপনি রাইটার লিখে দিতে পারেন। Who have written those essays? ঠিক আছে? সুন্দর করে উত্তরটা লিখে নেন। নিচে সেই লেখকদের নাম লেখা রয়েছে যারা এই এসেগুলো লিখেছেন বা প্রবন্ধগুলো লিখেছেন। ৪ নাম্বারটা কি? হোয়াট ইজ ইচ টপিক অর সাবজেক্ট কল্ড? প্রত্যেকটা সাবজেক্ট অথবা টপিককে আসলে কি নামে ডাকা হয়? ইচ টপিক অর সাবজেক্ট লিস্টেড হিয়ার ইজ কল্ড অ্যান এসে। এইখানে দেখেন এই টপিকস যেগুলো, এগুলো কি একেকটা এসে। এটা কিন্তু এমনি স্টোরি না। ঠিক আছে? এমনি কোনো পোয়েম নয়। এগুলো হলো একেকটা এসে, একেকটা প্রবন্ধ। হ্যাঁ? মানে আপনার জ্ঞানমূলক এক ধরনের লেখা। সো এটাকে আমরা এখানে ওরা উল্লেখ করেই দিয়েছে যে এই যে নাম উল্লেখ করেই দিয়েছে এসে এগুলো প্রত্যেকটা। সো আমরা ওখানে উত্তরে কিন্তু সেটাই বললাম যে ইচ টপিক অর সাবজেক্ট লিস্টেড হিয়ার ইজ কল্ড অ্যান এসে। আশা করি সি নাম্বার অ্যাক্টিভিটিস নিয়ে কোনো অসুবিধা নাই। এবার যদি আমরা ডি নাম্বার অ্যাক্টিভিটিসে চলে আসি তাহলে এখানে আপনি দেখবেন এই যে বইয়ে যদি আসি, এই যে এখানে আপনি ডি নাম্বার অ্যাক্টিভিটিস এরকম শূন্যস্থান থাকবে। উপরে কিছু এই যে ওয়ার্ডস থাকবে সেগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। সো আমরা এখানে আসি। এখানে দেখেন, তাহলে দ্য টেক্সট অ্যাবাভ ইজ এ টেবল অফ কন্টেন্টস। অ্যাবাভ বলতে উপরে। তো এই শূন্যস্থানটা তো এখানে। আর এই যে এখানে এইটাকে নিয়ে আসলে কথা হচ্ছে। ঠিক আছে? তো এটা তো উপরেই, শূন্যস্থানের উপরেই না? এজন্য এই কথা বলেছেন। উপরে যেটা দেওয়া আছে যে পেজটা সেটাকেই বলা হচ্ছে টেবল অফ কন্টেন্টস। ওকে। ইট শোজ হোয়াট সাবজেক্টস আর দেয়ার ইন আ বুক। এইটা প্রকাশ করে বা দেখায় ওই বইটাতে। টেবল অফ কন্টেন্টস সূচিপত্র কোথায় থাকে? একটা বইয়ের একদম শুরুর পেজে থাকে, তাই না? যে বইয়ের ভেতরে আপনি কি, কি পাবেন, কোন নাম্বার পেজে গেলে পাবেন। তো সেটাই বলছে, এটা সেটাই দেখায় যে এই বইয়ের ভেতরে আসলে কি, কি সাবজেক্ট রয়েছে। তো আ টেবল অফ কনটেন্টস কিসের হইতে পারে? যেকোনো বইয়ের হইতে পারে, জার্নালের হইতে পারে। জার্নাল এক ধরনের মানে পত্রিকার মতোই। বাট এটা একটু গবেষণালব্ধ পত্রিকা। এটা জনসাধারণের জন্য আ নয়। এটা খুব একটু ডিপলি লেখা হয়ে থাকে। ঠিক আছে? আবার ম্যাগাজিন। ম্যাগাজিনটা হচ্ছে জনসাধারণের জন্য। এটাও এক ধরনের পত্রিকা। যেখানে আপনি বিনোদনমূলক অনেক টপিকস পাবেন বা বিভিন্ন বিষয়ের উপরে আ এখানে লেখা হয়ে থাকে ছোট, ছোট। যেমন বলা যেতে পারে আরেকটা ডিফারেন্স যদি বলি, জার্নাল লিখেন কোনো গবেষক, হ্যাঁ? আর ম্যাগাজিন লিখেন কোনো সাংবাদিক। তারপরে দেখেন ইন এ রিসার্চ পেপার অথবা কোনো রিসার্চ পেপার বলতে গবেষণাপত্র। তো এই রিসার্চ পেপার এগুলো অনেক ক্ষেত্রে ভার্সিটিতে বিভিন্ন নির্দিষ্ট টপিকের উপরে আপনাকে মানে অনেক তথ্য নিয়ে আসতে হয়। সেগুলো লিখে একটা ছোট্ট বইয়ের মতো করে সেটা জমা দিতে হয়। সেটাকে অনেক ক্ষেত্রেই আমরা রিসার্চ পেপার বলে থাকি। তো সেটাও ইন্ডিভিজুয়াল হয়। তো সেখানেও অবশ্যই টেবল অফ কনটেন্টস রাখতে হবে। So what is included in a book is shown in its table of contents. তো আমরা বুঝতে পারছি যে ওই পুরো বইয়ের ভেতরে কি, কি থাকবে সেগুলোই আসলে দেখানো হয় একটি সূচিপত্রের মাধ্যমে। The table also shows a reader what the topics are. ওই টেবল অফ কনটেন্টস এর ভেতরে একজন পাঠক এটাও দেখতে পারেন যে আ মানে এই বইয়ের মধ্যে কি, কি টপিক নিয়ে আসলে লেখা আছে সেই টপিক গুলো দেখতে পারেন। তারপরে দেখেন who the writers are এবং সেই টপিকগুলো আসলে কারা লিখেছেন সেটাও দেখা সম্ভব। and which page a reader should open to read a particular topic এবং একজন রিডার চাইলেই তার পছন্দ মতো যেকোনো একটা টপিক বেছে নিতেই পারেন। একটা বইয়ে ৬-৭ টা টপিক থাকতেই পারে। আপনার পছন্দ হয়েছে ৪ নাম্বার টপিক। তো আপনি এই টেবল অফ কনটেন্টস এ যেয়ে ৪ নাম্বার টপিকের পেজ কত নাম্বার সেটা দেখে সরাসরি আপনি ৪ নাম্বার টপিক পড়তে পারবেন। তো টেবল অফ কনটেন্টস যদি না থাকতো তাহলে তো আপনাকে খুঁজে, খুঁজে বের করতে হইতো এটা। তারপরে দেখেন sometimes in some books topics are organized first
ইন ইউনিটস অ্যান্ড দেন ইন লেসনস। মাঝে মাঝে কিছু বইয়ে বিষয়বস্তুগুলো বা বিষয়গুলো প্রথমে ইউনিটে ভাগ করা হয়ে থাকে এবং তারপরে সেগুলো এক একটা লেসনে ভাগ করা হয়ে থাকে। যেমন আপনাদের ইংরেজি বইয়ে আপনারা দেখতে পাবেন ইউনিট 1 লেসন 1, ইউনিট 2 লেসন 1, লেসন 2 এরকমভাবে ভাগ করা থাকে। However, some books only show the chapters. আবার কিছু কিছু বই শুধুমাত্র এত তথ্য কিছুই দেয় না। জাস্ট সেখানে মানে মূল যেই চ্যাপ্টার গুলো রয়েছে বা ধরে নেন শুধু ইউনিট দেওয়া আছে ইউনিট 1 ওর ভেতরে যে লেসন 1, 2, 3 আছে এগুলো দেয়ই না। ইউনিট 1 এত পেজ নাম্বারটা দিয়ে দেয় 1 থেকে 20 এরকম ভাবে দিয়ে দেয়। তো আশা করি ডি নাম্বার আপনারা বুঝতে পেরেছেন। ই নাম্বারে যদি আমরা আসি এখানে আমরা একটু দেখব। বইয়ের ভেতরে যদি আসি তাহলে এখানে দেখেন গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। সেকশন সি বলতে এই যে দেখেন এইটা আমাদের সি নাম্বার অ্যাক্টিভিটিসে আসতে বলছে। তারপরে নিচের এই ফলোয়িং কোয়েশ্চেন্সগুলো উত্তর করতে বলেছে। এখানে যেগুলো আছে ওই আমাদের উপরে যে ব্ল্যাক কালারের পেজ ওর ভেতরের তথ্যগুলি নিয়েই আসলে এখানে কোয়েশ্চেনটা করা হয়েছে। সো আমরা কোয়েশ্চেনের উত্তরে চলে যাই। হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে? The writer of America at Play is সিন টি কেলি। ঠিক আছে? এখন এটা কিভাবে আমি বুঝলাম? এই যে দেখেন আমরা যদি এই বইয়ের এখানে চলে আসি, এই যে দেখেন এইটার কথা বলা হইছে। এটা কে লিখছে? এই যে দেখেন সিন টি কেলি। বুঝা গেল? ওকে। তারপরে ২ নাম্বার কোয়েশ্চেন হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নয়? তো এই নাওমি শিহাব নাই কোন চ্যাপ্টারটা লিখেছেন আরকি। হ্যাঁ? বা কোন ওই যে এসে যেহেতু এখানে সবগুলো এসে কোন এসেটা লিখেছেন সে কথা বলা হচ্ছে। দ্য চ্যাপ্টার আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই। সো আমরা এখানে যদি আসি দেখেন এই যে এইটা ১০১ নাম্বার পেজ। আওয়ার টাউন এটা লিখছে কে? এই যে নাওমি শিহাব নাই। ওকে? তারপরে দেখেন 3rd নাম্বার কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু শাইনিং সি? সি টু শাইনিং সি এই এসের আসলে পেজ নাম্বার কত? সো আমরা এখানে যদি আসি দেখেন পেজ নাম্বার ১১৭ এই যে এটা। পেজ নাম্বার ১১৭ আমরা এখানে লিখবো তাহলে দ্য চ্যাপ্টার সি টু সি শাইনিং সি স্টার্টস অন পেজ 170 অথবা 100 and 170 ঠিক আছে? তারপরে দেখেন ৪ নাম্বার কোয়েশ্চেন হোয়াট ডাজ রবার্ট ওলেন বাটলার রাইট? রবার্ট ওলেন বাটলার কি লিখেছেন? চলেন একটু দেখে আসি। কোথায় তিনি? এই যে দেখেন একদম শুরুতে ১৫ নাম্বার পেজের যেটা ইনি আসলে কি লিখেছেন? ইনি লিখেছেন হার্থ অ্যান্ড হোম, হার্থ অ্যান্ড হোম। সো এখানে দেখেন বলেছে রবার্ট ওলেন বাটলার রাইটস দ্য এসে হার্থ অ্যান্ড হোম। তারপরে দেখেন ৫ নাম্বার কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার 57 অ্যান্ড হু ইজ দ্য রাইটার? ৫৭ নাম্বার পেজে আসলে কোন এসেটা রয়েছে এবং সেটার রাইটারটা কে? চলেন আমরা এখানে দেখে আসি ৭ নম্বর পেজ কোনটা? এই যে এটা। ৫৭ নাম্বার পেজে কি লেখা আছে? সেটা আছে আমেরিকা অ্যাট প্লে এবং রাইটার হলো সিন টি কেলি। সো উত্তরটা কি? দ্য চ্যাপ্টার অ্যাট পেজ নাম্বার ৫৭ বা 57 ইজ আমেরিকা অ্যাট প্লে রিটেন বাই সিন টি কেলি। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। এফ নাম্বার অ্যাক্টিভিটিসটা কি? ওয়ার্ক ইন পেয়ার্স, ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক। এখন বলা হয়েছে যে আপনার নিজের বই, ইংরেজি বই যেটা রয়েছে সেটা সূচিপত্রে চলে যান। সেটা নিয়ে ২ জন মিলে একটু আলোচনা করেন। এই যে এখানে যেরকম প্রশ্ন করা হয়েছে, এই যে ৫ টা কোয়েশ্চেন করা হয়েছে, আপনারা ওইটার উপরে একে অন্যকে কোয়েশ্চেন করবেন যে এই ইউনিটটা কত নাম্বার পেজে আছে বা এত নাম্বার পেজে কোন ইউনিট আছে, কোন লেসন আছে এভাবে আপনারা প্রশ্ন করবেন। তো এতটুকুই আজকের মতো আপনাদের ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।